সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদার 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। দুপুরে এই আবেদন করেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। এর আগে বিএনপির করা মামলায় গ্রেফতার দেখানো হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদাকে। রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় তাকে আটক করে পুলিশে দেয় জনতা। এ সময় হেনস্থার শিকার হন সাবেক সিসি। এদিকে সরকারি বিবৃতিতে নুরুল হুদাকে লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। 2014, 2018, 2024 সালের 3টি জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ বিএনপি সহ বিভিন্ন দলের। এ নিয়ে রোববার শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করা হয়। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদার রিমান্ডের আবেদন করা হয়েছে। এই বিষয়ে আরও জানাতে ঢাকা সিএমএম আদালত থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, জানাবেন যে সাবেক সিএসি নুরুল হুদাকে আদালতে তোলা হয়েছে কিনা এবং হেনস্থার ঘটনা এড়াতে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বা কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। দেখুন, যেহেতু তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলা যায় রাত 9টারও কিছুটা পরে, যার ফলে সেই সকল নথি যেগুলো আছে নথি আদালতে পাঠিয়ে পুরো প্রক্রিয়া করতে আসলে সময় সাপেক্ষ ব্যাপার ছিল, যার ফলে আমরা প্রথমে যেমনটি জেনেছিলাম যে তাকে হয়তো 1টা থেকে 1:30টার মধ্যেই আদালতে তোলা হবে, তবে এখনও কিন্তু সেটি করা হয়নি। বরং আমরা যেমনটি জানতে পেরেছি যে গোয়েন্দা কার্যালয় থেকে এখন পর্যন্ত তাকে কিন্তু বের করা হয়নি। আধা ঘন্টার মধ্যে তাকে বের করা হবে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে, যার ফলে 2:30টা থেকে 3টার মধ্যে তাকে আদালতে তোলা হবে এবং তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হবে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে আদালত বিচারক যিনি রয়েছেন তিনি সবকিছু শুনে কতদিনের রিমান্ড দেন সেটা কিন্তু তারপরেই জানা যাবে। নিশ্চয়ই যেমনটি বলছিলেন যে গতকালকে প্রথমে স্থানীয় জনতা যারা রয়েছেন তারা তাকে আটক করে, তারপরে পুলিশে তাকে দেওয়া হয় এবং 3টি যে নির্বাচন বা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে 2014, 2018 এবং 2024, এই অভিযোগ এনে গতকালকে বিএনপি শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেছে এবং তারপরই আমরা দেখেছি যে 6 থেকে 7 ঘন্টার মধ্যেই নুরুল হুদাকে কিন্তু আটক করা হয় এবং একটি গুঞ্জন উঠেছিল গতকাল রাতে, যেটি হচ্ছে যে 2024-এর যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাজী হাবিবুল আওয়াল, তাকেও গ্রেপ্তার করা হয়েছে এমন একটি গুঞ্জন শোনা গেল। পরবর্তীতে কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেছেন যে তাকে গ্রেপ্তার কিংবা আটক করা হয়নি, তবে মামলাতে কিন্তু তার নাম রয়েছে এবং 2014 সালেও যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তার নামও রয়েছে এবং একই সঙ্গে এই 3টি নির্বাচনের সময় যারা বাংলাদেশের পুলিশের প্রধান ছিলেন তাদের নামও উল্লেখ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নামও উল্লেখ করা হয়েছে। মূলত অভিযোগটি যেটি করা হয়েছে যে নির্বাচন ব্যবস্থাকে 3টি নির্বাচনে একেবারেই সাংবিধানিক যে প্রক্রিয়া সেটিকে লঙ্ঘন করেছে এবং একই সঙ্গে 18-র যে সবচেয়ে বড় অভিযোগটি করা হয়েছে, বিএনপি বারবার সে কথাটি কয়েক বছর ধরে বলে আসছিল, সেটি হচ্ছে যে দিনের ভোট তারা আগে রাতেই করে ফেলেছিল। এই অভিযোগগুলি কিন্তু গতকালকে মামলায় মূলত করা হয়েছে এবং সেই অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি যে আইনি প্রক্রিয়া যদি রিমান্ড মঞ্জুর করা হয় তাহলে তাকে আবার সেই ডিবি কার্যালয়ে গিয়ে সেই রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা এখন পর্যন্ত যেমনটি জানতে পেরেছি সেই নির্বাচনগুলোতে যে প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল সেই নির্বাচনে কেন প্রশ্নবিদ্ধ নির্বাচন করা হয়েছিল, সেই নির্দেশদাতা কারা ছিল, কোন কোন প্রক্রিয়ায় করা হয়েছিল, সেই বিষয়গুলো নিয়ে হয়তো জিজ্ঞাসাবাদ করা হবে। তবে কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে আনা হবে এবং 10 দিনের যে রিমান্ড সেটি চাওয়া হবে। সিএমএম আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব তৈরি করা হয়েছে তা কাম্য নয়। এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন উপদেষ্টা। জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, রোববার সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালকে গ্রেফতারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। তাকে এখনও গ্রেফতার করা হয়নি, তবে উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আটক হয়েছেন। কৃষি জমি দখল রোধে জমি সুরক্ষা আইন করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের উৎপাদন বাড়াতে হবে যাতে এসব ফল হারিয়ে না যায়। ওনার সাথে যে একটা খারাপ দেখছেন পাঠাই দিছে, এরকম কোনো অবস্থা গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এইসব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। আর ওখানে আরেকটা দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে,
এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব, এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সাবেক সিইসি নুরুল হুদাকে মবের মাধ্যমে লাঞ্ছিত করার ঘটনায় সরকার নিন্দা জানিয়েছে। সরকার মব বন্ধ করার চেষ্টা করছে বলেও জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, পুলিশ আগের চেয়ে সক্রিয় হয়েছে। নুরুল হুদাকে মবের মাধ্যমে লাঞ্ছিত করার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রোববার সন্ধ্যার পর সাবেক সিইসি নুরুল হুদাকে তার উত্তরার বাসায় আটক করে হেনস্থা করে একদল লোক। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। রাতে ডিবি কার্যালয়ে নেওয়া হয় নুরুল হুদাকে। তার বিরুদ্ধে মামলা থাকায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানায় ডিবি পুলিশ। প্রকাশ করার অধিকার আছে, যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে এবং ওই ব্যবস্থা গ্রহণ করাটা পর্যন্ত আমরা অপেক্ষা করি। আর পুলিশ বেশ সক্রিয় হয়েছে, কিন্তু আমি যেটা বললাম, একটা আদর্শ পরিস্থিতিতে পরিবেশে আমরা দায়িত্ব গ্রহণ করি নাই। আমরা চেষ্টা করছি যতটা নন ভায়োলেন্ট উপায়ে পারা যায় সকল বিক্ষোভটাকে অ্যাড্রেস করতে। সাবেক এমপি ও যুব মহিলা লীগ ঢাকা উত্তরের সাবেক সভাপতি সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করেছে ডিবি। রাজধানীর শেরেবাংলা নগর থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাত 2:30টার দিকে ঢাকার নবাবগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি সূত্র জানায়, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উস্কানি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ডিবি জানায়, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এই যুব মহিলা লীগের নেত্রী। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন। ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলাকে গ্রেফতার করেছে ডিবি। রাত 12:15টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতারের পর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার নাসরুল ইসলাম জানান, দুদকের মামলায় মনিরুল মাওলাকে গ্রেফতার করা হয়েছে। 2017 সালের 5 জানুয়ারি ইসলামী ব্যাংক দখলের অভিযোগ এসালম গ্রুপের বিরুদ্ধে। এরপর বিভিন্ন উপায়ে ব্যাংকটি থেকে 91,000 কোটি টাকা লোপাটের তথ্য পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সে সময় ব্যাংকটির এমডি ছিলেন মনিরুল মাওলা। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে ছুটিতে পাঠায় পরিচালনা পর্ষদ। সব বাধা উপেক্ষা করে নিজেকে এগিয়ে নেওয়ার পাশাপাশি অন্যকেও সুযোগ তৈরি করে দিতে হবে এবং স্কাউট সদস্যদের প্রতি এই আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ স্কাউটসের কাপ কার্নিভালের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠান আয়োজিত হয়। এ সময় অধ্যাপক ইউনুস বলেন, বাংলাদেশের স্কাউট সদস্যরা বিশ্বে সুনাম অর্জন করেছে, এ সুনাম ধরে রাখতে হবে। দেশের বিভিন্ন দুর্যোগ সংকটেও স্কাউট সদস্যদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেন তিনি। পরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ স্কাউট সদস্যদের স্মরণ এবং পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা। যেহেতু তুমি অনেক দূর এগিয়ে এসছো বলেই তুমি স্কাউট হয়েছো। তোমার ক্লাসে সবাই স্কাউট হয় নাই, তুমি হয়েছো। তুমি দরজা খুলতে পেরেছো, তোমার জীবনের দরজা খুলেছে এবং তোমার দায়িত্ব হলো আর অন্যদের দরজা খুলে দেওয়া। পাঠ্যবইয়ে নিম্নমানের কাগজ ঠেকাতে ছাপাখানাগুলো সিসিটিভির আওতায় আনা হচ্ছে। বই ছাপানোর কাজ পেতে হলে অবশ্যই থাকতে হবে সিসিটিভি। এর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করবে এনসিটিভি। সেই সঙ্গে ডিসেম্বরে এই সব শিক্ষার্থীকে বই দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিগত বছরের চেয়ে এবার বইয়ের কাগজের মান ছিল ভালো, তবে 15 থেকে 20% বইয়ের কাগজ ছিল নিম্নমানের। তাই এবার কঠোর হচ্ছে এনসিটিভি। ঘোষণা দেয়া হয়েছে, কাজ পেতে হলে ছাপাখানায় থাকতে হবে সিসিটিভি। এজন্য এনসিটিভিতে বসানো হচ্ছে কন্ট্রোল রুম, সেখান থেকে সার্বক্ষণিক তদারকি করা হবে। প্রতিটা প্রেসে, মেশিনগুলিতে এবং কাগজের রোলগুলি যেসব জায়গা আছে সেগুলি সিসি ক্যামেরার প্রভিশনের আমার টেন্ডার কোটেশনে আমরা ব্যবস্থা করেছি এবং সেটার আইপি লিঙ্ক সহ আমরা নিয়ে আসছি। এই কারণে যে আমার এখানেই আমার পাশের রুমেই একটা কন্ট্রোল সেন্টার হবে।
এবছর ছাপানো হবে ৩২ কোটি বই। এরই মধ্যে দরপত্রের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নভেম্বরের মধ্যে বই ছাপিয়ে ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। যে বার্ষিক পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন সবার হাতে বইগুলি দিয়ে দেওয়া, 1 তারিখে যিনি বইটা নিয়ে আসে, এরকম চিন্তা ভাবনা করা হচ্ছে। এখন এরকম ফাইনাল সিদ্ধান্ত হয় নাই, এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে। বই মানে বই নির্দিষ্ট জায়গায় প্রিজার্ভ থাকবে, তারপরে সিদ্ধান্ত যেটা নেয় সরকার সেই হিসেবে বইগুলি ডিস্ট্রিবিউট হবে। মুদ্রণ মালিক সমিতি বলছে, কোনো প্রতিষ্ঠান যাতে সক্ষমতার বেশি কাজ না পায় সেদিকে সতর্ক থাকতে হবে। কাগজ নেওয়ার ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে যে পরিকল্পনা নিয়েছে অত্যন্ত সুষ্ঠু পরিকল্পনা, শুধু 2টা জায়গায় করতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণ সামর্থ্যের বাইরে কেউ কাজ না পায়, এবং যারা ইচ্ছাকৃত বিলম্ব করে পরে খারাপ বই দিয়ে এদেরকে প্রতিহত করে। এই 2 জায়গায় হাত দিলে আমার বিশ্বাস এনসিটিভি যথাযথ মানে যথাসময়ে বই দেওয়া সম্ভব। নিম্নমানের কাগজে বই দেয়া 16টি প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে এনসিটিভি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে চালের সংকট নেই, তবু বিক্রি হচ্ছে চড়া দামে। ঈদের পর মোটা বা সরু সব চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 7 টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের অভিযোগ, কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান বিপুল চাল মজুত করায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তবে ভোক্তা অধিকার দুষছে পাইকার ও মিল মালিকদের। নতুন ধান ওঠায় ঈদের আগে নিয়ন্ত্রণে ছিল চালের দাম, এখন মজুত থাকলেও বিক্রি হচ্ছে বেশি দামে। 1 সপ্তাহে মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে 5 টাকা, দাম 80 টাকার বেশি। 58 টাকার নিচে মিলছে না মোটা চাল। টিসিবির হিসাবে 1 সপ্তাহে চালের দাম বেড়েছে 3.5%। দাম বাড়লে তো ওনারা তো সুযোগ পাই একটা, এখন আমরা কিনতে গেলে সেটা আমরা ভুক্তভোগী। বর্তমানে মনে করেন ব্যবসাটা গেছে মনে করেন আপনার বড় বড় শিল্পপতি, বড় বড় মানে গ্রুপ অফ কোম্পানি গেছে, ওনারা মনে করেন আপনার ধানগুলো একসাথে মনে করেন কিনা ফেলালে মনে করেন ধান দেখা গেছে মনে করেন ধানের সংকট দেখা যায়। ধান চালের মূল যোগান আসে নওগাঁ থেকে। দাম বাড়ার জন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দুষছেন সেখানকার মিল মালিকরা। ব্র্যান্ডিং কোম্পানিগুলোকে দেখে যদি রাষ্ট্রীয়ভাবে তদারকি করা হয় বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, আমি মনে করি ধান চালের বাজারটা সহনশীল পর্যায়ে নেমে আসবে। তবে চালের বাজারে সব পর্যায়ে কারসাজি হচ্ছে বলে দাবি ভোক্তা অধিদপ্তরের। আমরা একটা প্রতিষ্ঠানে তদারকিকালে বাকি সব দোকানদার তাদের আড়ত ছেড়ে পালিয়ে গেছেন, কাউকে পাওয়া যাচ্ছে না। এতে মনে হচ্ছে যে ওনারা সবাই এটার সাথে জড়িত, কারসাজি করে দাম বৃদ্ধি করছেন, এই আমাদের অসহযোগিতা করছেন। এই প্রেক্ষিতে আমরা একটা প্রতিষ্ঠানকে 5,000 টাকা জরিমানা করলাম, আর একটা আমরা সাময়িক বন্ধ ঘোষণা করলাম। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সরকারি গুদামে চালের মজুদ 12.5 লাখ টন, আর ভারত থেকে আমদানি করা হচ্ছে 8.5 লাখ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বড় মৌসুমের ধান ওঠা শেষ হয়েছে মাত্রই। অন্য বছরের তুলনায় এবার ফলনও ভালো হয়েছে। তারপরেও সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়ে গেছে। হঠাৎ দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এদিকে এর পেছনে মিল মালিকদের কারসাজি দেখছেন বিক্রেতারা। দেশে সবচেয়ে বেশি চাল উৎপাদন হয় বোরো মৌসুমে। কিছুদিন আগেই শেষ হয়েছে বোরো মৌসুমের ধান ওঠা, এখন বাজারে আসছে চাল। শুরুতে কমলেও এখন উল্টো চালের দাম বাড়তে শুরু করেছে বাজারে। গত কয়েকদিনে যশোরের বাজারে প্রকারভেদে চালের দাম পাইকারিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত বাড়তি, আর খুচরা বাজারে বেড়েছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। ভরা মৌসুমে চালের দাম বাড়ার জন্য মিল মালিকদের দুষছেন ব্যবসায়ীরা। অটো মিলাররা সিন্ডিকেট তৈরি করছে, ওরা নিজেরাই আপনার চালের দাম বাড়াচ্ছে। বাজার আমাদের হাতে না, আমরা তো 18 টাকা লাভ করি, এই বিষয়টি না। যদি সরকার মিলারের উপরে পদক্ষেপ না নেয়, বাজার আদৌ কমবে না। দিনাজপুরের আড়তগুলোতে মিনিকেট চালের 50 কেজির বস্তা বিক্রি হচ্ছে 3,700 টাকায়, গত সপ্তাহে যা ছিল 3,200 টাকা। মিলাররা বলছেন মজুদের প্রবণতা বাড়ায় বাজারে হঠাৎই বেড়েছে ধানের দাম, তাই বাড়ছে চালের দামও। মিলারদের চাহিদা মোতাবেক বাজারে ধান করে করতে পারতেছে না। ধান বাজারে প্রতি বস্তায় কারণে 2 থেকে 300 টাকা বেড়ে গেছে। সেই কারণেই বর্তমানে চালের দাম একটু বেড়ে গেছে। চালের দাম বাড়তি কুষ্টিয়ার মোকামগুলোতেও। মিল মালিক এবং পাইকারি ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এটাও একটা আমার মনে হয় ব্যবসায়ীদের কারসাজি, মিলারদের কারসাজি, এবং এইগুলো প্রশাসন যারা এগুলো তদারকি করতেছে বা যারা এগুলো মনিটরিং করেন তাদের কিন্তু এগুলো খুবই কঠোরভাবে দেখা দরকার।
হঠাৎ চালের দাম বাড়ায় অস্বস্তিতে সীমিত আয়ের মানুষ। ভরা মৌসুমে এই পরিস্থিতির কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। রাজশাহী অঞ্চলে হঠাৎ চর্মরোগের প্রকোপ, 2 মাসে চিকিৎসা নিয়েছেন 5000-এর বেশি রোগী। টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় যেতে পারবে না পর্যটকবাহী হাউসবোট, পরিবেশ রক্ষায় নিষেধাজ্ঞা। সাবেক নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন নামের একটি সংগঠনের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, বিগত দিনে ভোটাধিকার কেড়ে নেয় যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। এছাড়া কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, জাতীয় প্রতীক শাপলা কোনো দলের প্রতীক হতে পারে না। নির্বাচন কমিশন যেন এই প্রতীক কোনো দলকে না দেয়। যারা আমার দেশের ভোটাধিকারকে, আমাদের ভোটের প্রয়োগকে, ভোটের দিনকে, ভোটে যাওয়ার পথকে রুদ্ধ করে দিয়েছিল, এই 3 জনের সাথে যারা সহকারী হিসাবে ছিলেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আগামীকাল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অবস্থান ও কলম বিরতির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর সংস্কার আলোচনায় তাদের না রাখা সহ বিভিন্ন অভিযোগে আজ অবস্থান ও কলম বিরতি পালন শেষে নতুন এই কর্মসূচি ঘোষণা করে ঐক্য পরিষদ। সকাল থেকে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচিতে অংশ নেন এনবিআর-এর আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। এ সময় ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, সরকারের রাজস্ব সংস্কারের উদ্যোগ প্রশ্নবিদ্ধ। অর্থ উপদেষ্টার চিঠিতে আলোচনার আহ্বান জানানো হলেও প্রকৃতপক্ষে ঐক্য পরিষদকে অস্বীকার করছেন এনবিআর চেয়ারম্যান। এছাড়া পরিষদকে রাজস্ব সংস্কার নিয়ে সেমিনার আয়োজনে বাধা, আন্দোলনকারী কর্মকর্তাদের নিপীড়নমূলক বদলি ও হয়রানির অভিযোগও করেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। সকল বদলি আদেশ আজ 23 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বাতিল করা না হলে আগামী 24 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি ব্যতীত কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে 9টা থেকে দুপুর 5টা পর্যন্ত কলম বিরতি এবং চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ করবে। বিভিন্ন মেগা প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় ক্রমাগত বাড়ছে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ। চলতি অর্থবছরের প্রথম 11 মাসে রেকর্ড প্রায় $4 বিলিয়ন ঋণের সুদ ও আসল পরিশোধ করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 11 মাসে উন্নয়ন সহযোগীদের সুদ ও আসল পরিশোধ করা হয়েছে $3.78 বিলিয়ন, যা এ যাবৎকালের সর্বোচ্চ পরিশোধ। গত অর্থবছরের একই সময়ের চেয়ে যা 23.4% বেশি। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অনেক মেগা প্রকল্পের এবং বাজেট সহায়তা ঋণের গ্রেস পিরিয়ড শেষ হয়ে যাওয়ায় ঋণ পরিশোধের চাপ ক্রমাগত বাড়ছে। এছাড়া বাজার ভিত্তিক উচ্চ সুদ হারও এতে প্রভাব ফেলেছে। এবার পরিবেশ বান্ধব কারখানা পুরস্কার পাচ্ছে দেশের 30টি শিল্প কারখানা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় 19 জুন পরিবেশ বান্ধব কারখানা পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করে। এবার 16টি খাতের 30টি শিল্প কারখানাকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2025 দেওয়ার জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। এর মধ্যে নিট তৈরি পোশাক খাতে 3টি এবং বস্ত্র খাতের 4টি প্রতিষ্ঠান পরিবেশ বান্ধব কারখানার পুরস্কার পাচ্ছে। মূলত প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমানো, বর্জ্য ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ এবং কার্বন নিঃসরণ কমিয়ে টেকসই উপায়ে পণ্য উৎপাদন করা কারখানাগুলোকে পরিবেশ বান্ধব হিসেবে পুরস্কৃত করে সরকার। রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধি এবং বিভিন্ন উৎস থেকে ঋণ পাওয়ায় আবারও $21 বিলিয়ন ছাড়িয়েছে রিজার্ভ। রোববার বৈদেশিক মুদ্রা রিজার্ভ উঠেছে $21.39 বিলিয়ন। এর আগে 6 মে এশিয়ান ক্লিয়ারিং
ইউনিয়নে 188 কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ নামে 20.18 বিলিয়ন ডলারে। ঈদের কারণে চলতি মাসে টানা 10 দিন ব্যাংক বন্ধ ছিল। এর মধ্যেও 21 জুন পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা প্রায় 199 কোটি ডলার পাঠায়। এটি গত বছরের জুনের একই সময়ের তুলনায় যা প্রায় 8 কোটি ডলার বা 4% বেশি। এদিকে আইএমএফ, বিশ্ব ব্যাংক, এডিবি, এআইইবি সহ বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থা থেকে এ মাসেই 4 বিলিয়ন ডলারের মতো ঋণ পাচ্ছে সরকার। এতে রিজার্ভ 25 বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলছেন সংশ্লিষ্টরা। রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়েছে চরম ছোঁয়াচে চর্মরোগ স্ক্যাবিস। হঠাৎ কেন এই চর্মরোগটি ব্যাপকভাবে দেখা দিচ্ছে তা নিয়ে স্পষ্ট বক্তব্য নেই চিকিৎসকদের। তবে এটি প্রতিরোধে বাড়তি সচেতনতার উপর গুরুত্ব দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। গত মাসের শুরু থেকে অস্বাভাবিকভাবেই স্ক্যাবিসের বিস্তার ঘটেছে রাজশাহী অঞ্চলে। প্রথমে ছোট ছোট গুটি বের হচ্ছে শরীরে, এরপর অসহনীয় চুলকানি, আর ছোঁয়াচে হওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ছে অন্যদের মাঝে। চুলকাচ্ছে, গোটা গা হাত পায়ে চুলকাচ্ছে, চুলকানোর পরে ফুসরি হচ্ছে, ফুসরিতে পানি বের হচ্ছে। মনে করেন এই ঘাও হয়, এই চুলকায়, এই ওষুধপাতি খাওয়ায় কমে আবার বাড়ে। আক্রান্তদের বেশিরভাগই প্রথমে গুরুত্ব না দিলেও অসহনীয় হলে যাচ্ছেন চিকিৎসকের কাছে। গত 2 মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 5000-এর বেশি রোগী। 40 থেকে 45% কিন্তু গত 1 মাসে এই স্ক্যাবিসের রোগী আমরা পেয়েছি। তো এটা একটা গবেষণা হতে পারে যে আসলেই কেন এই রোগটা হঠাৎ করে রাজশাহী অঞ্চলে বেশি হচ্ছে। এই চর্মরোগ নিয়ে নগরবাসীর পাশাপাশি বেকায়দায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় বাড়তি চাপ সামলাতে হচ্ছে চিকিৎসকদের। 41 থেকে 45 ক্রস করে গেল, তখন চিন্তাই করলাম যে একটা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার এই পরিমাণে একদিনে, তো বুঝলাম যে এটা বিষয় তো হয়ে গেছে, এটা মানে ওয়ান কাইন্ড অফ আউটব্রেক হয়ে গেছে স্ক্যাবিজের। চিকিৎসকরা বলছেন স্ক্যাবিসকে অবহেলার সুযোগ নেই, কারণ চিকিৎসার অভাবে শেষ পর্যন্ত এটি প্রভাব ফেলতে পারে কিডনিতে। লং টার্ম যদি এটার এইটা ট্রিটমেন্ট যদি না করে, আলটিমেটলি এই যে ইনফেকশন হয় সেটা সোজা কিডনিতে, এই যে অ্যাকুট গ্লোমেরুলার নেফ্রাইটিস, ওখান থেকে কিডনি ড্যামেজ করে দেবে। পরিবারের কেউ আক্রান্ত হলে সকলেরই চিকিৎসা নেওয়া জরুরি। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। চট্টগ্রামে করোনা আক্রান্তের চেয়ে বেশি আতঙ্ক তৈরি করছে মৃত্যুহার। চলতি মাসে এ পর্যন্ত করোনায় মারা গেছেন 4 জন। বিশেষজ্ঞরা বলছেন জটিল রোগের রোগীরা করোনা আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি বেশি, তাই কোনো উপসর্গ দেখা দিলেই হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। চট্টগ্রামে চলতি মাসের 4 তারিখ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্তের 12 দিনের মাথায় মারা যান তিনি। এ পর্যন্ত জেলায় মোট করোনা রোগী 74 জন। এর মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়। 14 বছরের কিশোর থেকে 75 বছরের বৃদ্ধও রয়েছেন মৃতের তালিকায়। বিশেষজ্ঞরা বলছেন মারা যাওয়া 4 জনই কিডনি, হৃদরোগ ও ক্যান্সারে ভুগছিলেন। জটিল রোগে আক্রান্তরা করোনা আক্রান্ত হলে ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়, তাই নিবিড় পরিচর্যায়ও শেষ রক্ষা করা যায়নি। বয়স্ক মানুষ যাদের বিভিন্ন ধরনের রোগ আছে, হার্টের রোগ আছে, কিডনি রোগ আছে, প্রেশার, ডায়াবেটিস আনকন্ট্রোল, এই ধরনের বা ক্যান্সার আছে, এই ধরনের মানুষগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে। আমাদের এই সিটিজেনগুলো যারা এরকম অবস্থায় আছে তাদের জন্য এটা একটা খারাপ হতে পারে। এবার করোনা নিয়ে সাধারণ মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। গুরুতর অবস্থা না হলে কেউ হাসপাতালে যাচ্ছে না, তাই যে কোনো উপসর্গ দেখা দিলেই হাসপাতালে যাওয়ার পরামর্শ তাদের। আমরা কোভিড নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত করেছি, ওখানে পর্যাপ্ত ডাক্তার, নার্স এবং আরও অন্যান্য কর্মীদেরকে আমরা প্রচারণ দিচ্ছি। অতি দ্রুত এখানে যে লজিস্টিক যেগুলো আছে, ভেন্টিলেটরগুলো ফাংশনিং করা হচ্ছে। এর মধ্যে যদি কোনো রোগে খারাপ হয়, আইসিইউ সাপোর্ট লাগে, আমাদের যে 60 বেডের আইসিইউ আছে, আমরা রোগীকে সাথে সাথে ওখানে শিফট করে ফেলবো। প্রত্যেকটা ওয়ার্ড আমরা ডেকে গভর্নর করছি এখান থেকে শিফট করে যাওয়ার পর। কোভিড রোগীদের জন্য পর্যাপ্ত পরিমাণ যা যা দরকার সব ব্যবস্থা এখানে আছে। করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়লেও হাসপাতালে ভর্তি হওয়া রোগী এখনও অনেক কম। এছাড়া বিপুল সংখ্যক মানুষ পরীক্ষার বাইরে থাকছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এই নির্দেশনা জারি করেছেন। রোববার রাতে জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রাকৃতিক পরিবেশের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও এর আশপাশের এলাকায় পর্যটক বহনকারী হাউসবোট চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হাওরের পরিবেশের ক্ষতি হয় এমন যে কোনো কাজ থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জেলার অন্যান্য পর্যটন স্পটে ঘুরতে যাওয়ার সময় জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ৫ শতাধিক হাউসবোট হাওরে পর্যটক নিয়ে চলাচল করছে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।